বগুড়ায় কন্ডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া 4 আসামি আটক, তদন্তে জেলা প্রশাসনের 6 সদস্যের কমিটি। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কাটছে না, পানি থাকায় কর্দমাক্ত বাড়িঘর বসবাসের অনুপযোগী। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 14,816 জন হাজি। শেষ ফ্লাইট আসবে 22 জুলাই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বিশ্বের বুকে বাঙালি যাতে মাথা উঁচু করে চলতে পারে সেইভাবে দেশ পরিচালনা করার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনা সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাহিনী সদস্যদের কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, নিরাপত্তার খাতিরে যাতে জনগণ থেকে জনবিচ্ছিন্ন হতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। বগুড়ার জেলা কারাগারের ছাদ ফুটো করে প্রাচীর টপকে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আটক করেছে পুলিশ। গতরাত ৩টার দিকে কারাগারে কন্ডেম সেল থেকে তারা পালিয়ে যায়। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী 4 আসামি কৌশলে কন্ডেম সেলের ছাদ ফুটো করে, পরে বিছানা চাদর কেটে রশি বানিয়ে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত 4:15টার দিকে শহরের চেলোপাড়া চাষিবাজার থেকে তাদের আটক করা হয়। ঘটনার তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় আমাদের যে আইনানুগ পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব। আমরা জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে, কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, কারাগারের ছাদ ফুটো করে কিভাবে পালালো 4 আসামি? কারারক্ষী বা অন্য কেউ কি বিষয়টি টের পেল না? কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। দিবাগত রাত 3:15 দিকে কিন্তু কারাগারে 4 জন ফাঁসির আসামি তারা কন্ডেম সেলের ছাদ ফুটো করে তারা কিন্তু কন্ডেম সেল থেকে বের হয় এবং তাদের যে পরনের চাদর ছিল সেটা দিয়ে সিঁড়ি বানিয়ে তারা প্রাচীর টপকিয়ে কিন্তু তারা পালিয়ে যায় এবং এর সোয়া 1 ঘন্টার মধ্যেই কিন্তু কারা কর্তৃপক্ষ থেকে পুলিশ যখন খবর পেয়েছে তারা কিন্তু জেলা জুড়ে তল্লাশি চালিয়ে সেই 4 জনকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে এই ঘটনার পরপরই কিন্তু দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এরপরই বগুড়া জেলা প্রশাসক, বগুড়া পুলিশ সুপার এবং এই মুহূর্তে কারার অতিরিক্ত মহাপরিদর্শক কিন্তু বগুড়া কারাগার পরিদর্শন করছেন এবং আমরা যেটা জানতে পেরেছি, জেলা প্রশাসক ইতিমধ্যেই 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং জেলা প্রশাসক যেটা বলছেন যে ব্রিটিশ আমলে তৈরি করা এই ছাদটি অত্যন্ত দুর্বল ছিল, এজন্য হয়তো আসামিরা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে অনেকদিন ধরেই পরিকল্পনা করে অপকর্মটি ঘটিয়ে থাকতে পারে এবং তারা কারাগার কর্তৃপক্ষের গাফিলতি বা নিরাপত্তার অভাব আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। আমি একটু কথা বলেছিলাম সচেতন মহলের অনেকের সাথে, তারা যেমনটি আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে একটি কারাগারের কন্ডেম সেলের ছাদ যেটা ব্রিটিশ আমলে তৈরি, যদিও দুর্বল হয় কিন্তু সেটা কাটতে গিয়ে কিন্তু একটি ভারী অস্ত্রের দরকার, যেমন ড্রিল মেশিন বা বিকল্প কোনো অস্ত্র। এই অস্ত্রটা আসামিরা কোথায় পেল বা ফাঁসির আসামি যারা 4 জন একই কক্ষে অবস্থান করছিল তারা কোথায় পেল? এবং আরেকটি বিষয় যেটা নিরাপত্তার অভাব আমরা দেখেছি, যে কারাগারের বাহির এবং ভিতর দিয়ে কিন্তু প্রায় 100-150 গজ দূরে দূরে একজন করে নিরাপত্তা রক্ষী বা কারারক্ষীরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তাহলে তারা কেন তারা যখন প্রাচীর টপকিয়ে পালিয়ে গেল সে কারারক্ষীরা তখন কি করছিল? আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যখন ছাদটা কাটছিল তারা,
এখানে ছাদ কাটার একটা শব্দ হওয়ার কথা, সেই শব্দ কেন কারা কর্তৃপক্ষ শুনতে পেল না? এই বিষয়গুলো কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু সবার মনে ঘুরপাক খাচ্ছে। মাহমুদ, বগুড়া থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আতিক, আপনাকে ধন্যবাদ। সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। আশ্রয় কেন্দ্র ছেড়ে অনেকে বাড়িঘরে ফিরতে শুরু করলেও পানি পুরোপুরি না নামায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নতুন করে পাহাড়ি ঢল ও বৃষ্টি না হলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানিতে নামতে পারে আরও কয়েকদিন সময় লাগবে। সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও শুক্রবার থেকে আবারও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পরবর্তী অবস্থা জানাতে সিলেট থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, বন্যার পানি নামার পর দুর্গত এলাকার এখন সার্বিক চিত্রটা কি জানাবেন? দেশে এবং চেরাপুঞ্জিতে অতি বৃষ্টিপাত না হওয়াতে এবং দেশে রৌদ্রময় দিন হওয়াতে বন্যার পানি কমেছে সিলেট। কুশিয়ারা ছাড়া সবকটি নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সকাল 9টার তথ্য মোতাবেক গতকালকে পর্যন্ত সুরমা নদীর একটি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে গেছিল, কিন্তু আজকে সকাল থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর দুটি পয়েন্ট ফেঞ্চুগঞ্জে 92 সেন্টিমিটার এবং আমুলশিদে 10 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, যে কারণে কিন্তু কুশিয়ারা তীরবর্তী ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে এবং আশ্রয় কেন্দ্রে রয়েছে। পাশাপাশি কানাইঘাট, জৈন্তা, গোয়েনঘাট, জকিগঞ্জ এসব এলাকার মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে গিয়ে মেরামতের দিকে অবস্থা হয়েছে। আর নগরীর কথা যদি বলি, জলাবদ্ধতা যদিও কমেছে কিন্তু ভোগান্তির ক্ষতচিহ্ন কিন্তু বাড়ছে। নগরীর নতুন বর্ধিত যে কয়েকটি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলিতে এখনো কিন্তু নিম্নাঞ্চলে পানি রয়েছে। তো ভোগান্তির কথা যদি বলি, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ির দিকে যাচ্ছে, তো এই অবস্থায় অনেক কিন্তু বাড়ির দিকে যেতে কিন্তু অনাগ্রহ দেখাচ্ছে। তার কারণ হলো আশ্রয় কেন্দ্রে যদিও কিছুটা হলে খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু বাসায় গিয়ে মানুষ কি খাবার পাবে সেই টেনশনে এবং বাসা বাড়ি কিভাবে মেরামত করবে এই টেনশনে মানুষ কিন্তু সরকারের সহায়তা কিন্তু চাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সর্বশেষ তথ্য। বন্যার মাহমুদ। শিপার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দ্র শেখর দাস। শেখর, জেলার সার্বিক বন্যার চিত্রটা এখন কেমন? বন্যার্তদের সহায়তার জন্য কি কি করছে প্রশাসন? স্থিতি বলি, পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জানা যায়, আজকে সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জের ষোলগ্রস্ত সুরমা নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি কমতে শুরু করেছে। উঁচু জায়গা থেকে পানি কমলেও আমাদের নদীগুলোতে স্রোত কম থাকার ফলে কিন্তু পানি ধীরগতিতে প্রবাহিত হচ্ছে, কমছে। তো আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সরকারি কলেজে। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব যে আপনি নিশ্চয়ই জানেন এই সুনামগঞ্জ সরকারি কলেজে ইতিমধ্যে কিন্তু প্রায় 4 থেকে 5 শতাধিক বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের কিন্তু বাড়ি ঘরে এখনো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তো আমি এলজিডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জ জেলার 12টি উপজেলায় প্রায় 150 কিলোমিটার গ্রামীণ যে পাকা সড়ক, যে রাস্তাগুলো, যে এগুলো কিন্তু একেবারেই ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে প্রায় 500 কোটি টাকার উপরে। তো ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু 9,000-এর উপরে কিন্তু বন্যার্তরা রয়েছেন। তো তাদের প্রত্যাশা দিয়ে তারা বাড়ি ঘরে যেহেতু যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন, তাদের কিন্তু ইতিমধ্যে কাঁচা ঘর বাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা বাড়িতে গিয়ে কি খাবেন এবং তাদের ঘর বাড়ি নির্মাণের জন্য কিন্তু তারা সরকারের নিকট দাবি জানিয়েছেন। তো তাদের প্রত্যাশা হচ্ছে যে এই অকাল বন্যায় কিন্তু তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে কিন্তু আউশ বাঁধে 200 হেক্টর ছিল, যার ক্ষতি পরিমাণ কিন্তু 1.5 কোটি দাঁড়িয়েছে। মৎস্য যে আমাদের 2 কোটি পোনা মাছ ইতিমধ্যে কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ কিন্তু 72 কোটি টাকা হবে। তো মাহমুদ, এই ছিল সুনামগঞ্জের সার্বিক অবস্থা। মাহমুদ। কুলেন্দ্র, আপনাকে ধন্যবাদ।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 14,816 জন হাজি। সোমবার দিবাগত রাত 2:30 পর্যন্ত মোট 38টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। গত 20 জুন থেকে দেশে আসে প্রথম ফিরতি ফ্লাইট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। হজ যাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী 22 জুলাই। পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত 47 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 36 এবং নারী হাজি 11 জন। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান 85,257 জন বাংলাদেশি। দুর্নীতি নিয়ে শুধু আমলাদের সমালোচনা না করে নিজেদের মুখ আয়নায় দেখতে রাজনীতিবিদদের পরামর্শ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে তিনি এও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। ওবায়দুল কাদের জানান, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে প্রতিটি দুর্নীতির অনুসন্ধান করছে। দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। হাসপাতালে ডাক্তারসহ জনবল সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। জেলাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে বিশেষায়িত হাসপাতালেরও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর হাজারীবাগে 10 শয্যার শহীদ শামসুন্নেসা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে 50 শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বিনামূল্যে স্তন ক্যান্সার শনাক্তের চিকিৎসা নিতে নারীদের পরামর্শ দেন তিনি। আরবান হাসপাতালে যদি আমরা ডাক্তার দিয়ে সেখানে আর কিছু না, ব্লাড প্রেশার আর ডায়াবেটিসটাও চেক আপ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে বড় বড় হাসপাতাল দরকার হবে না। আজকে এত বড় কার্ডিয়াক হাসপাতালের দরকার হবে না। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শেখ হাসিনা যে কাজটা করছেন সেটাকে এখন ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এনটিআরসি এর শিক্ষক নিয়োগে বয়সসীমা বাড়িয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে সপ্তদশ শিক্ষক নিবন্ধন ফোরাম। রাজধানীর ইস্কাটনে এনটিআরসি এর কার্যালয়ের সামনে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, 2020 সালের এনটিআরসি এর নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় করোনা দুর্যোগের পর কর্তৃপক্ষের অবহেলায় নিবন্ধন কার্যক্রম শেষ করতে লেগে যায় প্রায় 4 বছর। ফলে নিবন্ধিতদের মধ্যে 739 জনের চাকরির বয়স শেষ হয়ে যায়। এর আগের গণবিজ্ঞপ্তিতে ব্যাকডেটে বয়সসীমা বাড়ানো হলেও পঞ্চম দফায় এ সুবিধা রাখা হয়নি। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতরাতে 4 থেকে 5 জনের একদল বাংলাদেশি গরু আনতে লোহাকুচি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করে। টের পেয়ে কোচবিহারের সিতাই থানার 78 বিএসএফ এর ওয়েস্ট চামটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি। এ বিষয়ে পতাকা বৈঠকের অনুরোধ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যক্ত জমিতে আম বাগান করে সফল হয়েছেন এক ব্যক্তি। অল্প টাকায় প্রায় 150 বিঘা জমিগুলো লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির আমের চারা রোপণ করেন তিনি। এতে নিজে লাভবান হওয়ার পাশাপাশি অনেক বেকারেরও কর্মসংস্থান করেছেন। এ কাজে তাকে পরামর্শ ও সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি অফিস। জয়পুরহাট থেকে আক্তার হোসেন বকুলের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেতগাড়ি এলাকায় পতিত জমি লিজ নিয়ে আম বাগান করেন স্থানীয় আয়ুব হোসেন। বাগানে চারা রোপণ, সার, কীটনাশক, শ্রমিক খরচ, বাগান ঘেরা ও জমির লিজে প্রায় 2.5 কোটি টাকা খরচ হয় তার। গত 2 বছর তেমন আম না ধরলেও এবার তার আম বাগানে আশাতীত ফলন হয়েছে। আমি পাঁচবিবিতে চাকরি করি, পাশাপাশি পাঁচবিবিতে বিভিন্ন জনের কাছ থেকে লিজ নিয়ে আমি প্রায় 150 বিঘা জমির উপর একটি আমের বাগান করেছি। আমের বাগানে 10 থেকে 15 জন সারা বছর কাজ করে। জঙ্গল পরিষ্কার করে এত সুন্দর আমের বাগান করছে, না দেখলে বিশ্বাস করা যায় না। কলেজে পড়াশোনা করি,
পাশাপাশি এই আম বাগানে কাজ করি। ভাইদের লোকগুলা কাজ কাম করে, ওদের সাথে আমি দেখাশোনা করি, কাজটা শিখে দিই। পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে আমবাগান করে আয়ুব হোসেন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মত দিলেন এই জনপ্রতিনিধি। এটা করার কারণে আমাদের পাঁচুই উপজেলায় 8 ইউনিয়নে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং উনিও উপকৃত এবং আশেপাশের লোকজন উপকৃত। এখানে আমাদেরও জমি রয়েছে। এই জমিগুলো আসলে আগে অনেক পড়ে থাকতো, জঙ্গলে ভরা ছিল। উনি পরিষ্কার করে এখানে আমের গাছ রোপণ করে। অতিরিক্ত জঙ্গলের কারণে একসময় যেখানে মানুষ চলাচল করত না, সেই জায়গাটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বলে দাবি করছেন দর্শনার্থীরা। বড় আমের বাগান, আমরা এখানে টিফিন পিরিয়ডে বেড়াতে আসি। একটি সুন্দর আমের বাগান করেছে, আমরা বিকেলবেলা প্রায়শই এখানে ঘুরতে আসি। আর এই উদ্যোক্তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। 10,000 আম গাছ রয়েছে এবং আধুনিক জাতের আম গাছ সেখানে রোপণ করা হয়েছে। তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে নিরাপদ পদ্ধতিতে তারা আম উৎপাদন করতে পারে এবং দেশের চাহিদা মিটিয়ে যাতে আমরা রপ্তানি করতে পারি। অন্যদেরকেও এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বগুড়ায় কন্ডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া 4 আসামি আটক, তদন্তে জেলা প্রশাসনের 6 সদস্যের কমিটি। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কাটছে না, পানি থাকায় কর্দমাক্ত বাড়িঘর বসবাসের অনুপযোগী। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 14,816 জন হাজি। শেষ ফ্লাইট আসবে 22 জুলাই। এই ছিল এখনকার মোহনা সংবাদ। পরের সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে